আসসালামু আলাইকুম। ব্যাংকার্স লার্নিং ক্লাবে সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন এক বিরতির পর সেই ঈদ এবং রোজার বিরতির পর আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ ট্রেজারি ম্যানেজমেন্ট সংক্ষেপে যাকে বলি সেটা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করছি। সেখানে হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেট ট্রেজারি এবং ফাংশন এবং বেনিফিট নিয়ে আমি কথা বলবো। আমার ইতিমধ্যে 96তম ডিপ্লোমা পরীক্ষায় ট্রেজারি ম্যানেজমেন্টের যে অঙ্কগুলো আসছে সেই অঙ্ক নিয়েও কিছু ভিডিও আছে। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এবং আমার চ্যানেলে গিয়ে আপনি প্লে লিস্টে কিন্তু সার্চ করে আমার ট্রেজারি ম্যানেজমেন্টের অঙ্কের ভিডিওগুলো দেখতে পাবেন। আর যেহেতু ট্রেজারি ম্যানেজমেন্টের পরীক্ষা সবার শেষে আমি আপাতত আজকে একটি ভিডিও আপলোড করব। দেন কিছুদিন আমি অন্য রিস্ক ম্যানেজমেন্ট কিংবা ক্রেডিট অপারেশন অথবা ফরেন ট্রেডের ভিডিওগুলো দিব। ট্রেজারি ম্যানেজমেন্টের ভিডিওগুলো আমি হয়তো আরেকটু কিছুদিন পরে আপলোড করব। আপনারা যারা চান তারা আমার সাথেই থাকবেন, অবশ্যই ট্রেজারি ম্যানেজমেন্টের ভিডিওগুলো পেয়ে যাবেন। আজকে আমরা একেবারে ইন্ট্রোডাক্টরি যে প্রথম চ্যাপ্টারের কিছু ট্রেজারি ম্যানেজমেন্ট কি, ইন্টিগ্রেট ট্রেজারি কি, এদের ফাংশন, এগুলো নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। এখানে খুব সংক্ষেপে আমি ট্রেজারি ম্যানেজমেন্টের ইন্ট্রোডাক্টরি সবকিছু নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওগুলো শুনবেন এবং আশা করি মনে রাখার চেষ্টা করবেন যাতে পরীক্ষায় প্রশ্ন আসলে দিতে পারেন। 96তম এবং 97 ডিপ্লোমা কিংবা এর আগের ডিপ্লোমার প্রশ্নগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে ফার্স্ট চ্যাপ্টার থেকে অর্থাৎ ট্রেজারি ম্যানেজমেন্ট এবং ইন্টিগ্রেট ট্রেজারি কি এটা নিয়ে আপনাদের প্রশ্ন এসছে এবং প্রত্যেক বছরই এটা প্রশ্ন থাকবে। তো ট্রেজারি ম্যানেজমেন্ট কি? ট্রেজারি ম্যানেজমেন্ট বেসিক্যালি একটা আর্ট, একটা শিল্প। কিসের শিল্প? আপনার ফান্ড এবং ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে ট্রেজারি ম্যানেজমেন্ট বেসিক্যালি কাজ করে। কি করে? এই ফান্ড অর্থাৎ আমরা যে ডিপোজিট রাখি, বিভিন্ন ডিপোজিটররা ব্যাংকে কিংবা ব্যাংক যখন ডিপোজিট কালেক্ট করে এবং ও যে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে বিজনেস শুরু করে, তো এটাকে ম্যানেজ করা। ট্রেজারি ম্যানেজমেন্টের মূল কাজ হচ্ছে এখান থেকে প্রফিট আর্ন করা, রিস্ক মিনিমাইজ করে, অর্থাৎ কম রিস্কে বেশি আয় করার জন্য যা করা দরকার ট্রেজারি ম্যানেজমেন্ট তাই করে। তাহলে কি করে? ট্রেজারি ম্যানেজমেন্ট হচ্ছে এক ধরনের শিল্প যেটা ফান্ড এবং ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কি করে প্ল্যানিং করে, এগুলোকে অর্গানাইজ করে, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কোথায় রাখতে হবে, কত আপনার রেট নির্ধারণ করতে হবে, কিভাবে রিস্ক মিনিমাইজ করা যায়, সবকিছু কন্ট্রোল করে। এটার অবাধ ব্যবহার কন্ট্রোল করে। আবার যখন লিকুইডিটি খুব দরকার তখন কিভাবে ইউজ হবে, কখন বেশি ফান্ড যখন চলে আসে তখন সেটাকে কি করবে, প্রপার ইউটিলাইজ করবে এবং হোল্ড করবে, প্রয়োজন অনুযায়ী ফান্ডকে হোল্ড করবে। ফান্ড সবসময় যে ফান্ড থাকলেই সেটা ইনভেস্ট করতে হবে, ব্যবহার করতে হবে, বিষয়টা সেরকম না। তাহলে ট্রেজারি ম্যানেজমেন্টের মূল কাজ হচ্ছে ফান্ড এবং ওয়ার্কিং ক্যাপিটালের প্ল্যানিং করা, অর্গানাইজ করা, কন্ট্রোল করা এবং হোল্ড করা। আচ্ছা, তাহলে ট্রেজারি ম্যানেজমেন্ট কি করে? তারা দ্য বেস্ট পসিবল ইউজ অফ ফান্ড, অর্থাৎ যে ফান্ড তাদের কাছে থাকে, অর্থাৎ আমি যদি ব্যাংকের পারস্পেক্টিভে বলি যে প্রত্যেক দিন আমাদের ডিপোজিটাররা যে ডিপোজিট দিচ্ছে বা বিভিন্ন আমরা যে প্রোডাক্ট এফডিআর, ডিপিএস কিংবা আমাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে, বিভিন্ন স্কিমে টাকা জমা দিচ্ছে, এই যে ফান্ডটা আমাদের ক্রিয়েট হচ্ছে, এই ফান্ডটার সর্বোচ্চ ব্যবহার করার দায়িত্ব হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্টের। মেনটেন ফার্মস লিকুইডিটি, একটা প্রতিষ্ঠানের এটা আর্থিক প্রতিষ্ঠান হোক বা অন্য যে কোনো প্রতিষ্ঠান হোক, তার লিকুইডিটি মেনটেন করে। লিকুইডিটি কি? তার এই মুহূর্তে ক্যাশ টাকা, যখন যে ক্যাশ টাকাটা দরকার সেই টাকাটা, অর্থাৎ লিকুইড মানিটা যখনই প্রয়োজন তখনই যাতে পাওয়া যায় সে ব্যবস্থা করা, সে কাজও কিন্তু ট্রেজারি ম্যানেজমেন্টের। রিডিউস ওভারঅল কস্ট অফ ফান্ড, আমার কাছে যে ফান্ড জমা হচ্ছে, আমি ডিপোজিটের কাছে শুধু ফান্ড নিতেই থাকলাম, কিন্তু এই ফান্ডের এগেস্টে যে আমার যে বিভিন্ন কস্ট থাকে, অর্থাৎ কস্ট অফ ফান্ড যাকে বলি, আমি যখন একজন এফডিআর কারো কাছ থেকে নিচ্ছি তার কাছ থেকে কিন্তু 10% 12% রেটে নিচ্ছি, ডিপিএস যখন আমি দিচ্ছি 8-9% নিচ্ছি, বা যখন বিভিন্ন স্কিমে নিচ্ছি তাকে কিন্তু আমার কিছু কস্ট আমার বিয়ার করতে হয়, অর্থাৎ তাকে আমার প্রফিট দিতে হয়। যে প্রফিট দিচ্ছি এটা কিন্তু আমার কস্ট, এবং আমি যে এটা ম্যানেজ করতেছি, এটাকে আমার যে ম্যান পাওয়ার দিয়ে এই ফান্ডটাকে ম্যানেজ করতেছি, ম্যান পাওয়ার যে স্যালারি দিচ্ছি, এটাও কিন্তু একটা কস্ট। তো ট্রেজারি ম্যানেজমেন্টের কাজ হচ্ছে এই যে ফান্ড আমি পাচ্ছি সে ফান্ডের ওভারঅল যে কস্ট থাকে সেই কস্টটা অবশ্যই রিডিউস করা, মানে এমনভাবে ফান্ড ম্যানেজমেন্ট করা যে আমার খরচ সবচেয়ে কম পড়ে।
এরপর মিটিগেট অপারেশনাল যে রিস্ক, আমার যে অপারেশনাল যে রিস্ক থাকে সেই রিস্ক মিটিগেট করা, ফিনান্সিয়াল যে রিস্ক থাকে এই রিস্ক মিটিগেট করা। এই রিস্কগুলো কি, এগুলো সামনে আরও ভিডিও থাকবে বিস্তারিত, এখানে এগুলো বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই। আপনি শুধু পরীক্ষায় এগুলো ছোট ছোট পয়েন্ট আকারে দিয়ে দিবেন। তাহলে দেখা যাচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্ট আসলে, ট্রেজারি ম্যানেজমেন্টের মধ্যে কি কি ইনক্লুড, অর্থাৎ ট্রেজারি ম্যানেজমেন্টের বিষয়বস্তু কি, অর্থাৎ ট্রেজারি ম্যানেজমেন্ট আসলে কি কি বিষয় নিয়ে এই ম্যানেজমেন্ট। এটা হচ্ছে ফার্মসের যে কালেকশন, ডিসবার্সমেন্ট, কনসেন্ট্রেশন, এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, ফান্ডিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ হচ্ছে ফার্মস কালেকশন, অর্থাৎ আপনি এই যে ফান্ড কালেক্ট করবেন, একটা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রয়োজনীয় ফান্ডগুলো আপনি কালেক্ট করতেছেন। বিশেষ করে ব্যাংক যখন বলি যে আমরা বিভিন্ন স্কিম ঘোষণা করে, বিভিন্ন প্রোডাক্ট ঘোষণা করে তাদের কাছে ফান্ড নিচ্ছি, এটা কালেক্ট করতেছি। এই ফান্ডটা আবার কি করতেছি, আমরা ডিসবার্স করতেছি, অর্থাৎ আমরা লোন দিচ্ছি, বিভিন্ন ইনভেস্ট করতেছি। ইসলামী ব্যাংকগুলোকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট, আমরা বলতেছি ঋণ দিচ্ছি। তো এই ঋণের এগেস্টে বা ইনভেস্টমেন্ট এগেস্টে আমি কিন্তু আয় করছি। তারপর হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনটা বেসিক্যালি কি, এখানে আমি একটা সংজ্ঞা দিয়েছি, আপনারা সংজ্ঞাটা একটু ভিডিওটা পজ করে পড়ে নেবেন। আমি সংক্ষেপে বলছি, কনসেন্ট্রেশন মিন্স হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে বিভিন্ন অঙ্গ সংগঠন থাকতে পারে, বা আমরা যেটাকে বলি ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ থাকতে পারি, বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু প্রতিদিন শেষে আমাদের অনেক ফান্ড থাকে। এই ফান্ডগুলোকে একটা সেন্ট্রালাইজ একটা অ্যাকাউন্ট থাকে, আমরা যেটা বলি হেড অফিসে জিএল বলি আমরা, যে এই ফান্ডগুলোকে সেন্ট্রালি এক জায়গায় নিয়ে আসা, নিয়ে এসে দেন সেটাকে আবার আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা। এখানে কনসেন্ট্রেশন বলতে সেটাকে বোঝানো হচ্ছে, আমরা যখন দিন শেষে আমাদের এক্সেস যে অ্যামাউন্ট যেটা থাকে আমাদের ক্যাশে, সেটা আমরা কিন্তু হেড অফিসে দিয়ে দিচ্ছি, হেড অফিস সেটার বিনিময়ে আমাদেরকে কিছু প্রফিট দিচ্ছে। দেন হেড অফিস কিন্তু ওই অ্যামাউন্টটা আবার কিন্তু সে যাদের টাকা প্রয়োজন হচ্ছে অন্য, এটাকে আমরা পরে দেখব রিস্ক প্রাইসিং বলা হয়, এই ট্রান্সফার প্রাইসিং বলা হচ্ছে, যে অন্য যে ব্রাঞ্চের টাকার দরকার ইনভেস্টমেন্টের জন্য তাকে আবার সে ধার দিচ্ছে। তো এই যে কাজটা, এটা বেসিক্যালি এক ধরনের কনসেন্ট্রেশন বলা হচ্ছে, যে সিঙ্গেল সেন্ট্রালাইজ অ্যাকাউন্টে আপনার বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ্যাকাউন্টের টাকাগুলো, অ্যাক্সেস টাকাগুলোকে নিয়ে আসা। দেন ট্রেজারি ম্যানেজমেন্ট কি করে, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস করে। এই যে তার কাছে ফান্ডগুলো আসে, ফান্ডগুলোকে সে আবার ইনভেস্ট করে, যে বিভিন্ন রকমের লোনের প্রোডাক্ট তৈরি করে, যে লোনের প্রোডাক্টগুলোর প্রাইস, কোন লোনের কি রেট হবে সেটা তৈরি করে। এরপর কখনো এই ফান্ড দিয়ে সে ফরেন কারেন্সি কিনছে, আবার সেই কারেন্সি আবার প্রফিট করে আবার অন্যজনের কাছে বিক্রি করছে। এই ফান্ড দিয়ে কিন্তু আমি প্রতিদিন যে ফান্ড পাচ্ছি, সেই ফান্ড দিয়ে কিন্তু আমি ফরেন কারেন্সি কিনছি, যে এক্সপোর্টার এক্সপোর্ট করছে বা আমাকে রেমিটেন্স যে পাঠাচ্ছে তাকে আমরা এই যে তার কাছ থেকে ফরেন কারেন্সি কিনছি, বিনিময়ে আমার এই বাংলা টাকা দিচ্ছি। আবার যারা ইম্পোর্টার তাদের কাছে কিন্তু আবার ওই ফরেন কারেন্সি বিক্রি করছি। এই সমস্ত কিছু কিন্তু এই ইনভেস্টমেন্ট করা, ফান্ড কালেকশন সবই কিন্তু ট্রেজারি ম্যানেজমেন্টের কাজ। এরপরে এই যে ফান্ডিং অ্যাক্টিভিটি যেটা বললাম একটু আগে। তাহলে ট্রেজারি ম্যানেজমেন্ট কি আসলে, একটা ছোট্ট সংজ্ঞা যদি বলা হয়, যে আর্ট অফ ম্যানেজিং দ্য consolidated fund of bank within an acceptable level of risk in the most optimal manner is called treasury management. একটা জিনিস বলে রাখি, এই যে ভিডিওতে আপনি বিভিন্ন টপিকস দেখতে পাচ্ছেন, বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন আমার বৈশিষ্ট্য দেখতে পাবেন, এগুলো কিন্তু কমন, আপনি নেটে সার্চ দিলেও পাবেন, আইবিবির যখন পাবলিকেশন যখন পড়বেন সেখানেও একই জিনিস পাবেন। বা আমরা অনেকেই কিন্তু বাংলাদেশে এখন আমাদেরকে হেল্প করার জন্য কোচিং সেন্টার টাইপের আছে, যারা আমাদেরকে পরীক্ষা পাস করার জন্য হেল্প করছে, তাদের যে রিডিং মেটেরিয়াল সেখানেও কিন্তু একই জিনিসই পাবেন। অর্থাৎ সব জায়গায় কিন্তু বেসিক্যালি ওই একই ধরনের কথাবার্তা আপনি ঘুরে ফিরে পাবেন। আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে আরে এটা তো আমি অন্য কোথাও দেখেছি বা অন্য কারো কাছ থেকে কপি করা। বেসিক্যালি আমি আমার এই সব কিছুরই উৎস হচ্ছে আইবিবির যে আমাদের হ্যান্ডবুক আছে, কিংবা ইন্টারনেটের বিভিন্ন সোর্স থেকে আমি এগুলো কালেক্ট করেছি। তো যাই হোক, আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট কি এটা নিয়ে একটু আলোচনা করলাম। এই যে ফাংশন অফ ট্রেজারি ম্যানেজমেন্ট, ট্রেজারি ম্যানেজমেন্টের কাজ কি, আপনার পরীক্ষায় কিন্তু বিস্তারিত যখন আসবে 10 নাম্বারের বা 8 নাম্বারের, তখন কিন্তু বিস্তারিত লিখতে হবে। আর যদি শুধু ট্রেজারি ম্যানেজমেন্টের ফাংশন দেখেন, যদি দেখেন যে 4 নাম্বার বা 5 নাম্বার, তখন কিন্তু ট্রেজারি ম্যানেজমেন্টের আপনি সংজ্ঞা আগে যেগুলো লিখেছি এগুলো দিয়ে এখানে ছোট্ট করে এটা লিখতে পারেন। প্রথমে কি কাজ এদের, হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট করে। ক্যাশ ম্যানেজমেন্ট কি, আমি প্রতিদিন এই যে ক্যাশ পাচ্ছি বিভিন্ন ব্রাঞ্চ থেকে, আমি যদি ব্রাঞ্চের পার্সপেক্টিভে আপনাকে বুঝাই, ব্যাংকের পার্সপেক্টিভে, প্রতিদিন কিন্তু আমি যে ক্যাশ পাচ্ছি সেই ক্যাশ নিয়ে কিন্তু আমি এগুলো আবার ইনভেস্ট করছি না বা কোথাও জমিয়ে রাখছি না, এই ক্যাশগুলো কিন্তু আবার লাগবে আমার, যে পরের দিন যখন কেউ চেক নিয়ে আসবে তাকে কিন্তু আমার পেমেন্ট করতে হবে, বা আমার পে অর্ডার আমার লিকুইড করতে হবে। তো এই ধরনের সম্ভাব্য পসিবল যত ধরনের আপনার ক্যাশ গ্রহণ করা এবং ক্যাশ আপনাকে কাস্টমারকে দিয়ে দেওয়ার মধ্যে যে কাজগুলি সবগুলো কিন্তু ম্যানেজ করতে হয় ট্রেজারিকে।
যেমন ধরেন আপনি জানেন যে বৃহস্পতিবার দিন হয়তো অনেকেরই টাকা ডিপোজিট থাকবে, আবার ধরেন রবিবার দিন অনেকের টাকা উত্তোলন করছে, ঈদের সময়ে আপনার ডিপোজিটের চেয়ে কিন্তু উইথড্রটা বেশি হচ্ছে। আবার কোনো কোনো জায়গায় দেখবেন যে স্পেসিফিক কোনো এরিয়াতে স্পেসিফিক একটা বাজার বসে বা ব্যবসা বাণিজ্য স্পেসিফিক দিনে অনেক চেক পড়ে, অনেক চেক লিকুইড করতে হয়, অর্থাৎ চেক উইথড্র করতে হয়। তো এই ধরনের ম্যানেজমেন্টগুলো যখন ট্রেজারি ম্যানেজমেন্ট জানবে যে তার কোন কোন এরিয়াতে কোন দিন টাকা লাগতে পারে, বা কখন কোন মুহূর্তে কোন সময় অনেক টাকা লাগতে পারে, বা কখন টাকা জমা হয় বেশি, তো এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু তাকে আগে থেকে গেস করে ক্যাশটা ম্যানেজ করতে হয়। দেন লিকুইডিটি ম্যানেজমেন্ট, সেটা আপনার হচ্ছে আপনার হয়তো ক্যাশ টাকা নাই, অন্য কোনো ফর্মে আপনার থাকতে পারে, সেটাকে খুব দ্রুত আপনাকে লিকুইড করে ক্যাশ ফর্মে নিয়ে আসা, এটাই হচ্ছে বেসিক্যালি লিকুইডিটি ম্যানেজমেন্ট। তা আপনাকে এই জিনিসটাও সবসময় যে ক্যাশে রাখবেন তা না, এমন কোনো ফর্মে আপনি রাখতে পারেন যে ফর্ম থেকে আপনি খুব দ্রুত লিকুইড করে আপনার প্রয়োজনীয় আপনার চাহিদা মেটাতে পারেন। এই কাজটাও কিন্তু ট্রেজারি ম্যানেজমেন্ট করে। অ্যাভেলেবিলিটি অফ ফান্ড ইন এডুকেট কোয়ান্টিটি অ্যাট দ্য রাইট টাইম, অর্থাৎ সঠিক সময়ে আপনার সঠিক অ্যামাউন্টের ফান্ড আপনার যাতে থাকে সেই ব্যবস্থা কিন্তু ট্রেজারি ম্যানেজমেন্ট করে। যেমন ধরেন ঈদের ঠিক আগ মুহূর্তে প্রচুর পরিমাণে ক্যাশ টাকার দরকার হয়। এখন ট্রেজারি যদি ঈদের 1 মাস 1.5 মাস আগে যা পরিমাণ ক্যাশ পায় সব কিছু যদি আপনি ইনভেস্ট করে রাখেন, আপনাকে লিকুইড যে ক্যাশ যদি না থাকে, আপনি কিন্তু ঈদের সময়ে আপনার ক্যাশের শর্টেজ পড়ে যাবে, লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনার সঠিক সময়ে কখন কখন দরকার হতে পারে ফান্ডের, সেটা আগে থেকে গেস করে ওই সময়ের জন্য সঠিক অ্যামাউন্ট এবং সঠিক সময়ে সে ফান্ডটাকে অ্যাভেলেবেল করে। ডেভেলপমেন্ট অফ ফান্ড ইন এডুকেটেড কোয়ান্টিটি অ্যাট দ্য রাইট টাইম, অর্থাৎ সঠিক সময়ে আপনাকে ফান্ডের ডেপ্লয় করতে হবে। ডেপ্লয় হচ্ছে কি, আপনার যে প্রয়োজনের অতিরিক্ত যে ফান্ডগুলো থাকতেছে সেটা কিন্তু আপনি ফেলে রাখলে হবে না, ফেলে রাখলে কিন্তু আপনার একটা কস্ট বেড়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন ব্যাংকিং যেহেতু সবাই আছেন, যে আমি ডিপোজিটরদেরকে যে রেট আমি ইন্টারেস্ট দিতে হবে সেটা যদি আমি আবার ইনভেস্ট করে না আনি, তাহলে কিন্তু আমার নিজের পকেট থেকে সেই টাকাটা দিতে হচ্ছে। সো আপনাকে সেই ডেপ্লয় করতে হবে যে প্রয়োজনের অতিরিক্ত ফান্ডকে দ্রুততম সময়ে ইনভেস্ট করা এবং প্রপার ইনভেস্টমেন্ট করা। আচ্ছা, অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স, আপনার যে রিসোর্স থাকবে সেই রিসোর্স আপনি মানে সর্বোচ্চ ইউটিলাইজ করবেন যাতে অপচয় না হয়, সেই কাজটা কিন্তু ট্রেজারি ম্যানেজমেন্ট করে। তারপর রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেজারি ম্যানেজমেন্ট, যে আপনার যে ফান্ডটা আছে সেটা প্রপার ইউটিলাইজ হচ্ছে, বা আপনার ফান্ড আপনার কাছে থাকলে কতটুকু রিস্কের মধ্যে থাকতেছে, কাকে আপনি ইনভেস্ট করতেছেন, কাকে আপনি ফান্ডটা দিচ্ছেন, তার মধ্যে ফান্ড দেওয়ার সময় আপনাকে রিস্ক ম্যানেজ করে ঠিক ওইভাবে ফান্ডটা ডিসবার্স করতে হবে। আমি আগের স্লাইডে যা বলেছি বেসিক্যালি এটাই, এটা একটা ডায়াগ্রাম। আপনি যখন পরীক্ষা আনসার করবেন, দেখো 10 নম্বরের বা 12 নম্বরের 8 নম্বরের, আপনি আগের স্লাইডে যেগুলো লেখা আছে এই টপিকগুলো দেওয়ার পর আপনি যদি আবার 1-2 মিনিট সময় নিয়ে ডায়াগ্রামটা আঁকেন, আপনি কিন্তু যে খাতা কাটছে তার কাছে একজন ভালো স্টুডেন্টে পরিণত হলেন। এটা কিন্তু একই জিনিস আগের বারও আছে, আপনি যদি কিন্তু এই ডায়াগ্রামে এঁকে দেন তাহলে কিন্তু আপনি কি ভালো নাম্বার দেওয়ার চেষ্টা করবে পরীক্ষকরা। দেন ইন্টিগ্রেট ট্রেজারি কি, এতক্ষণ আমরা যেটা কথা বললাম ট্রেজারি নিয়ে, ট্রেজারি আসলে একটা প্রাক্তন বিষয়। প্রাক্তন বিষয় বলতে এতদিন ট্রেজারি বলতে ঠিক আমি বাংলা টাকায় অর্থাৎ আমার বিডিটি লোকাল কারেন্সিতে যে অ্যামাউন্টটা আমরা প্রতিদিন পাচ্ছি, লেনদেন হচ্ছে, এটা ফান্ড তৈরি হচ্ছে, হেড অফিসে দিচ্ছি, হেড অফিস আবার এটা লোন দিচ্ছে, এই যে ম্যানেজ করা, এই যে আমি যখন এফডিআর এর রেট নির্ধারণ করব, ডিপিএস এর রেট বা বিভিন্ন স্কিমের রেট নির্ধারণ করতেছি, আবার যখন লোন দিচ্ছি লোনের রেট নির্ধারণ করতেছি, তো সবগুলো ছিল আসলে একটা ডোমেস্টিক ইস্যু। তো ট্রেজারি বেসিক্যালি আগে এই জিনিসগুলো বেশি দেখাশোনা করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রেজারি শুধু এই যে ডোমেস্টিক এরিয়ার মধ্যে নাই, সে কিন্তু এখন ফরেন কারেন্সি নিয়ে ডিল করছে, ফরেন এক্সচেঞ্জ মার্কেট নিয়ে ডিল করছে। তো এই যে ডোমেস্টিক এবং ফরেন পার্টটা নিয়ে একসাথে কাজ করছে, এই দুটাকে মিলে কিন্তু আসলে ইন্টিগ্রেট ট্রেজারি বলা হচ্ছে, যে সমন্বিত ট্রেজারি। তো ইন্টিগ্রেট ট্রেজারির সংজ্ঞাটা কি দেখলে আমি যা বলেছি এটা বুঝবেন, সেটা হচ্ছে ইন্টিগ্রেট ট্রেজারি ইজ এ হোলিস্টিক অ্যাপ্রোচ টু ফান্ডিং দ্য ব্যালেন্স শিট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফান্ড অ্যাক্রস দ্য ডোমেস্টিক অ্যাজ ওয়েল এজ গ্লোবাল মানি অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ মার্কেট। His approach enabled to bank to optimize its assets liability management, also capitalize on arbitrage opportunity। অর্থাৎ ইন্টিগ্রেট ট্রেজারি হচ্ছে একটা অ্যাপ্রোচ যেখানে ডোমেস্টিক, অর্থাৎ আমরা এতক্ষণ যেটা বললাম যে ডোমেস্টিক যে এরিয়া, সে এরিয়ার বাইরে গিয়ে সে এখন গ্লোবাল মানি নিয়ে অর্থাৎ ফরেন কারেন্সি নিয়ে এবং ফরেন এক্সচেঞ্জ যে মার্কেট, সে মার্কেট নিয়েও সে এখন ডিল করে। অর্থাৎ ইন্টিগ্রেটেড ট্রেজারি হচ্ছে যে এরিয়াতে ডোমেস্টিক এবং গ্লোবাল মানি ফরেন এক্সচেঞ্জ মার্কেট নিয়ে ডিল করা হয় এবং ম্যানেজ করা হয়, কার্যক্রম পরিচালনা করা হয়, সেটাকে আমরা ইন্টিগ্রেট ট্রেজারি বলবো। এবং ইন্টিগ্রেট ট্রেজারিকে এখানে বলা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজ করা। আপনারা জানেন যে একটা ব্যাংকের ব্যালেন্স শিটে কি কি অ্যাসেট থাকে, কি কি লাইবিলিটি থাকে, অ্যাসেট লাইবিলিটির মধ্যে যদি ব্যালেন্সিং না হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠান প্রফিটেবল হতে পারে না। তো প্রতিষ্ঠানকে সর্বোচ্চ প্রফিট করার জন্য সর্বনিম্ন রিস্ক টেক করে বা রিস্ক মিনিমাইজ করে প্রফিট করার জন্য যে কাজগুলো করতে হয়, ইন্টিগ্রেট ট্রেজারি এখন সেই কাজগুলি করে।
এবার আমরা দেখি যে ইন্টিগ্রেট ট্রেজারি আসলে ফাংশন কি, ইন্টিগ্রেট ট্রেজারি কাজ কি। আমরা আগেও বলেছি ইন্টিগ্রেট ট্রেজারি হচ্ছে যে ট্রেজারি আপনার ডোমেস্টিক এবং ফরেন সব পার্ট একসাথে কাজ করে। তো সো ইন্টিগ্রেট ট্রেজারির পার্টের মধ্যে কিন্তু আপনার ডোমেস্টিক ট্রেজারি, যেটা শুধুমাত্র ট্রেজারি বলতে আমরা যেটা বলতাম সেই কাজের অংশ থাকবে, এবং ফরেন পার্টের অনেক অংশ থাকবে। তো ইন্টিগ্রেট ট্রেজারির যখন ফাংশন আসবে পরীক্ষায়, আপনি কিন্তু একটু ইলেবোরেটলি বলতে হবে, বিস্তারিত বলতে হবে আপনাকে। আমি এখানে কিছু টপিকস নিয়ে আসছি, পয়েন্ট নিয়ে আসছি, আপনারা একটু পড়ে নেবেন, দেখে নেবেন। তো প্রথমে ফাংশন অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি কি, প্রথমটাই হচ্ছে রিজার্ভ ম্যানেজমেন্ট এন্ড ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি যে ফান্ডগুলো কালেক্ট করতেছেন তার এগেইনস্টে কিন্তু রেগুলেটরি একটা রিকোয়ারমেন্ট আছে রিজার্ভ রাখার জন্য, যেটাকে আমরা বলি কি এসএলআর বলি, সিআরআর বলি। আপনারা অনেকেই সেটা জানেন যে আমাদের বাংলাদেশ ব্যাংকে আমরা যে ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটিস থাকে আমাদের ব্যাংকের, তো ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটিস কি, এটা কিছু কম্পোনেন্ট যেটা আমাদের অন ব্যালেন্স শিটে থাকে কিছু বাদ দিয়ে। তো এটা নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব, আজকে এটা নিয়ে আলোচনা করলে আসলে আমরা আমাদের যে এখন যে ফোকাস সেটা থেকে সরে যাব। তো যেটা হচ্ছে আমার বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভগুলো রাখতে হয়, সিআরআর রাখতে হয়, এসএলআর রাখতে হয়, এই যে কত পরিমাণ রাখবো, এখন আমি আমার কাস্টমার কাছ থেকে শুধু ফান্ড কালেক্টই করলাম আর ফান্ডের এগেইনস্টে সিআরআর এসএলআর দিয়ে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ রাখতেই থাকলাম, কিন্তু আমি কোনো প্রপার এটা ইউটিলাইজ করতে পারলাম না। বা আমি কাস্টমারের কাছ থেকে যে ফান্ড পেলাম বা রিসিভ করলাম সেটার এগেইনস্টে আমি সিআরআর এসআরআর রাখার মতো আমার কাছে প্রয়োজনীয় ফান্ড নাই, রিজার্ভ রাখতে পারতেছি না, তাহলে কিন্তু আমি বাংলাদেশ ব্যাংকের ইয়ের সম্মুখীন হব, সেটা হচ্ছে পেনাল্টির সম্মুখীন হব। সো তো এইটা থেকে বাঁচার জন্য আমাকে ফুলফিলমেন্ট অফ আপনার এটা কি সিআরআর এবং এসএলআর মেনটেন করার জন্য যেটা আমাদের রিজার্ভ রাখা দরকার, সেই রিজার্ভের প্রয়োজনীয় অর্থ যাতে আমরা ওইভাবে ম্যানেজ করতে পারি, সেটা কিন্তু ইন্টিগ্রেটেড ট্রেজারির কাজ। যে রিজার্ভ ম্যানেজমেন্ট কি কি ইনভলভ, ফুলফিল সিআরআর এবং এসএলআর কমিটমেন্ট, অ্যাসেম্বলিং এ রাফলি ব্যালেন্স ইনভেস্টমেন্ট পোর্টফোলিও টু ম্যাক্সিমাইজ ইল্ড অ্যান্ড ডিউরেশন। অর্থাৎ আপনি যখন ইনভেস্টমেন্ট পোর্টফোলিও থাকবে, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও মানে হচ্ছে আপনি যেটা ইনভেস্ট করে যেখান থেকে আপনি প্রফিট নেবেন, আয় করবেন, এই যে পোর্টফোলিওটা সেটা আপনার যদি সর্বোচ্চ সবচেয়ে বেশি সময় ধরে এবং সবচেয়ে বেশি লাভজনক হয়, সেটাও কিন্তু ম্যানেজ করা ইন্টিগ্রেটেড ট্রেজারির কাজ। এরপর হচ্ছে লিকুইডিটি অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট করা, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি। সেটা হলো আপনার প্রয়োজনীয় মুহূর্তে আপনার যখন লিকুইড মানি দরকার সেটা আপনি যাতে সহজে পেতে পারেন, কিংবা আপনার যখনই ফান্ডের দরকার হয় সেই ফান্ডগুলো প্রপারলি ম্যানেজ করা, আপনি সময় মতো ফান্ড পেয়ে যাওয়া, এই কাজগুলো কিন্তু ইন্টিগ্রেটেড ট্রেজারির কাজ। তো এই লিকুইডিটি এবং ফান্ড ম্যানেজমেন্টের মধ্যে কি কি ইনক্লুড, সেটা হচ্ছে যে প্রোভাইডিং এ ব্যালেন্স অ্যান্ড ওয়েল ডাইভার্সিফাইড লাইবিলিটি বেস টু ফান্ড দ্য ভেরিয়াস অ্যাসেটস অন দ্য ব্যাংক ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের এই যে বিভিন্ন অ্যাসেট লাইবিলিটি আপনার ডাইভার্সিফিকেশন থাকতে হবে, যাতে আপনি ফান্ডটা মানে এককেন্দ্রিক না হয়, যে কেন্দ্রমুখী না হয়, অর্থাৎ একটা দুইটাকেই আপনার ইনভেস্টমেন্ট যদি খুব স্বল্প পরিসরে, আই মিন স্পেসিফিক কয়েকটা ক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট করে ফেলেন, অর্থাৎ ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাই করা মানে হচ্ছে একাধিক জায়গায়, ওই যে বলে না যে তুমি তোমার সমস্ত ডিমকে এক ঝুড়িতে রেখো না, কয়েকটা ঝুড়িতে আলাদা আলাদা রাখো, যাতে একটা ঝুড়ি নষ্ট হলে সব ডিম নষ্ট না হয়। ঠিক এখানেও আপনি যখন ইনভেস্ট করবেন, আপনার ইনভেস্টমেন্টটা হবে বিভিন্ন দিকে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে, যাতে কোনো একটা সেক্টর কলাপস করলে অন্য সেক্টরের ইনভেস্টমেন্ট দিয়ে আপনি উঠে আসতে পারেন। তারপর আপনার ক্যাশ ফ্লো অ্যানালাইজ করা, সবসময় ক্যাশ আপনার কি পরিমাণ ক্যাশ আসছে, ক্যাশ ইনফ্লো হচ্ছে, আউটফ্লো হচ্ছে, এবং এটার উপর অ্যাসেট লাইবিলিটি যে প্রভাব, অ্যাসেট লাইবিলিটি যে ট্রানজেকশন, এগুলোকে মনিটর করা, সবসময় অ্যানালাইজ করা। তারপর প্রোভাইডিং পলিসি ইনপুট টু দ্য ব্যাংক স্ট্র্যাটেজিক প্ল্যানিং গ্রুপ অন ফান্ডিং মিক্স, অর্থাৎ আপনার যে ফান্ডগুলো আসছে সেখানে এই ফান্ডগুলো বিভিন্ন কারেন্সির ফান্ড আসবে, বা আপনি যখন ইনভেস্ট করবেন বিভিন্ন কারেন্সিতে কোন কারেন্সির ফান্ড কেমন দরকার হতে পারে। যেমন ধরেন আপনি যখন আমরা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি, আমাদের একটা বড় অংশ কিন্তু ইউএসডিতে পেমেন্ট করতে হয়, আবার ইউএসডিতে আমরা পেমেন্ট পাই। সো আবার কখনো কখনো আপনাকে অন্য কারেন্সিতেও ইনভেস্ট করতে হয়, বা অন্য কারেন্সি আপনাকে সেল বাই করতে হয়। তো এই যে কারেন্সি ওয়াইজ আপনার যে ফান্ড করা বা ইনভেস্ট করা, সেল বাই করা, কোনটা কি পরিমাণ দরকার হতে পারে এগুলো, বা কোন কোন ফান্ডটা কত বেশি, কোন কারেন্সি বা কোন সেক্টরের ফান্ডিংটা কত বেশি সময় ধরে লাগতে পারে, কোনটাতে খরচ কত বেশি, বা আপনি যে কারেন্সি বাই করছেন, সেল করছেন, এখানে আপনি প্রফিট করছেন, বাই করার সময় খরচ হচ্ছে, কিংবা আপনি যখন কাউকে একটা ডিপিএস এর রেট দিচ্ছেন, আপনি যদি এখন আপনার এই মুহূর্তে খুব ফান্ডের দরকার, আপনি এখনই একটা ডিপিএস এর প্রোডাক্ট দিতে পারেন, যেটাতে আপনি হয়তো 12-13% দিতে পারেন,
কিন্তু এই ডিপিএস বা একটা এফডিআর একটা নতুন প্রোডাক্ট স্কিম দিতে পারেন যে এখন এফডিআর করলে আপনি 10% ইন্টারেস্ট দিবেন, কিন্তু এটা কি আপনি সারা জীবনের জন্য রাখবেন নাকি? সেটা হতে আপনার এই মুহূর্তে আপনার ফান্ডের দরকার, ফান্ড যখন কালেক্ট হয়ে যাবে প্রয়োজনীয়, আপনি কিন্তু তখন ডিপিএস এর রেটটা কমিয়ে দিচ্ছেন বা এফডিআর এর রেটটা কমিয়ে দিচ্ছেন। তো এই যে রেট কমিয়ে বাড়িয়ে আপনার প্রয়োজন মেটানো, এই যে প্ল্যানটা করছে, এই প্ল্যানটা কিন্তু আপনার ম্যানেজমেন্ট করছে। তো এই ম্যানেজমেন্ট এই প্ল্যান যে করছে, রেট বাড়াচ্ছে কমাচ্ছে, এটার কিন্তু হেল্প করছে কি ইন্টিগ্রেট ট্রেজারি। ইন্টিগ্রেট ট্রেজারি কিন্তু তাদেরকে প্রপার ডাটা দিচ্ছে, ইন্টিগ্রেট ট্রেজারি তাদেরকে সাহায্য, পলিসি মেকারদেরকে কিন্তু সাহায্য করছে তথ্য দিয়ে, বা সরাসরি ইন্টিগ্রেট ট্রেজারি যারা আছে পলিসি মেকাররা এটার সাথে রিলেটেড, তারাও কিন্তু এই প্ল্যান করছে, বিভিন্ন স্ট্র্যাটেজি প্ল্যান করছে যে ফান্ডিং মিক্স নিয়ে, যে কখন কি রেট দিতে হবে, কখন কোন কারেন্সির ফান্ড দরকার, কখন কোন ধরনের ফান্ড দরকার। এটা বেসিক্যালি ইন্টিগ্রেট ট্রেজারির একটা পার্ট। আমি একটু দ্রুত যাব। ফাংশন অফ ইন্টিগ্রেট ট্রেজারি আরো কিছু মেজর ফাংশন, সেটা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজ করা। একটা প্রতিষ্ঠানের বা একটা ব্যাংকের যে আপনি অ্যাসেট পার্ট এবং লাইবিলিটি পার্ট দুইটার মধ্যে যদি সমন্বয় না হয়, অপটিমাল সাইজ এবং গ্রোথ রেট, যে ব্যালেন্স শিটে আপনার অ্যাসেটের গ্রোথ রেট যাতে অবশ্যই এটা আপওয়ার্ড থাকে এবং এটা অ্যাসেট এবং লাইবিলিটির মধ্যে একটা সমন্বয় হয়, সেটার কাজও কিন্তু ইন্টিগ্রেট ট্রেজারি কাজ করছে। রিস্ক ম্যানেজ করা ইন্টিগ্রেট ট্রেজারির একটা প্রধান কাজ, যে আপনি যে ফান্ড কালেকশন করছেন এটার মধ্যে যেসব রিস্কগুলো অ্যাসোসিয়েটেড আছে অর্থাৎ সংযুক্ত আছে, বা ফান্ড যখন ডিসবার্স করছেন, ইনভেস্ট করছেন, এখানে কি কি রিস্ক আছে, এই রিস্কগুলোকে ম্যানেজ করতে হয়। ট্রান্সফার প্রাইসিং, ট্রান্সফার প্রাইসিং কি? ট্রান্সফার প্রাইসিং হচ্ছে আমরা জানি যে এই যে হেড অফিস এবং ব্রাঞ্চগুলোর মধ্যে ফান্ডের ট্রান্সফার করা। যেমন কোনো কোনো ব্রাঞ্চ, সে আমি যদি উদাহরণ দিই, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর কিছু পার্টি কিন্তু প্রচুর রেমিটেন্স হয় এবং ওখানকার মানুষের ডিপোজিট প্রচুর, বা যে সমস্ত জায়গায় মানুষ চাকরি প্রবণ এলাকায়, মানুষ যখন কুমিল্লাতে এটা কুমিল্লার মানুষ প্রচুর জব করে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে, তো দেখা যাচ্ছে এইসব মানুষের ব্যবসার চেয়ে তাদের ডিপোজিটের হার ওইসব এরিয়াতে বেশি। আবার কিছু কিছু এরিয়া, আমি যদি উদাহরণ দিই, যে নরসিংদীর বাবুরহাটে প্রচুর বিজনেস, ওখানে মানুষ ক্যাশ টাকা হাতে রাখতেই চায় না, যেটাই 1 টাকা ক্যাশ টাকা আসলে সে 90 পয়সা সে কিন্তু ইনভেস্ট করতে চায়। তো ওই বাবুরহাট নরসিংদীর যে সমস্ত ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোতে সবসময় কিন্তু আপনার ইনভেস্টমেন্টের হার ডিপোজিটের হারের চেয়ে অনেক বেশি। তো সেক্ষেত্রে তারা করে কি, হেড অফিস থেকে ওরা লোন নেয়। সে হেড অফিস আবার যে সমস্ত এরিয়াতে প্রচুর ডিপোজিট হয়, সেই ডিপোজিট এরিয়া থেকে সে কিন্তু ফান্ডটা নিয়ে নেয়। দিন শেষে আমরা যেটা বলি যে হেড অফিসের জিএলএ আমাদের ব্রাঞ্চের যে অ্যাক্সেস টাকাটা চলে যায় হেড অফিস, আমি একটু আগে যেটা বলেছিলাম, যে তারপর হেড অফিস করে কি, তার কাছে যে অ্যাক্সেস অ্যামাউন্টটা আছে সেটার জন্য সে ওই ব্রাঞ্চগুলোকে কিছুটা রেট দেয়, দেন যাদের টাকার দরকার, লোন দেওয়ার জন্য ফান্ড দরকার, তাদেরকে, সে ধরেন বাবুরহাটের কোনো একটা ব্রাঞ্চকে সে কিন্তু আবার লোন দিচ্ছে হেড অফিস খুব অল্প একটা রেটে, 2% বা 3, 4, 5%, তারা আবার সেটা ইনভেস্ট করতে পারছে। অর্থাৎ এই যে যাদের কাছে ডিপোজিট বেশি হচ্ছে কিন্তু ইনভেস্ট করার জন্য অর্থাৎ লোন দেওয়ার জন্য টাকা কম, তারা কিন্তু হেড অফিস হয়ে তারা ওই ফান্ডটা কালেক্ট করতে পারে। তো এই কাজটা বেসিক্যালি ট্রেজারি ম্যানেজমেন্টেরই প্রথম কাজ। তারপর হচ্ছে ক্রিয়েট ডেরিভেটিভ প্রোডাক্ট। ডেরিভেটিভ প্রোডাক্ট মানে আমরা আমরা জানি, আমরা যে মানি বেচাকেনা করছি এখানে কিন্তু অনেক রিস্ক জড়িত। কখনো কখনো আমরা একদম রিস্ককে দূরে সরিয়ে রেখে ট্রানজেকশন করছি, আবার কখনো রিস্ককে আমরা মেনে নিয়ে রিস্ককে টেক করে রিস্ককে নিয়েই রিস্ক গ্রহণ করেই আমরা প্রফিট করছি, আবার কখনো রিস্ক আমরা মিনিমাইজ করছি। তো এটা করতে গিয়ে আমাদের কিছু প্রোডাক্ট তৈরি করতে হয়, ডেরিভেটিভ প্রোডাক্ট বলে। আমরা এই সামনে এটা নিয়ে কথা বলবো। বিভিন্ন প্রোডাক্টের মধ্যে রেট সোয়াপ থাকে, তারপর আরো অনেক কারেন্সি ডেরিভেটিভস আছে। তো এই যে ডেরিভেটিভস গুলো, এই প্রোডাক্টগুলো তৈরি করে ইন্টিগ্রেট ট্রেজারি। তারপর আরবিট্রেজ করে। আরবিট্রেজ হচ্ছে আমরা প্রফিট করার জন্য আমাদের যে রিস্কটাকে আমরা সর্বনিম্ন পর্যায়ে, কিংবা কখনো কখনো রিস্কটাকে একদম জিরো রিস্ক ক্রিয়েট করে দেন আমরা কিন্তু ওই যে ইনভেস্ট করি বা প্রফিট করার জন্য আমরা উদ্যোগ নিই। তো মেন আপনার এই যে ইন্টিগ্রেট ট্রেজারির প্রধান কাজ হচ্ছে আরবিট্রেজ করা, অর্থাৎ রিস্ককে দূরে সরিয়ে রেখে রিস্ককে মিনিমাইজ করে হাইয়েস্ট প্রফিট টেক করা। তারপর ক্যাপিটাল এডুকেসি। আপনারা জানেন যে ট্রেজারিকে কিন্তু প্রফিট সেন্টার বলা হয়। কেন বলা হয়? যে ট্রেজারি কি করে, আমাদের সারা দিন বা সব সময় আমাদের ডিপোজিটারদের কাছ থেকে আমরা ফান্ড কালেক্ট করি, সেই ফান্ডটাকে আবার আমরা ইনভেস্ট করি। তো করার কারণে যে প্রফিটটা হয় সেটা আসলে একটা প্রতিষ্ঠানে, বিশেষ করে ব্যাংকের প্রফিট। তো এই কাজটা করে বেসিক্যালি ট্রেজারি। তো এই জন্যই ট্রেজারিকে প্রফিট সেন্টার বলা হয়। তো এই যে আমরা ফান্ড কালেক্ট করছি এবং আমরা এটাকে আবার ডিসবার্স করছি, ইনভেস্ট করছি, এটার যে বিভিন্ন রকমের
এটার পিছনে রিস্ক আছে, এবং বিভিন্ন আমরা কি পরিমাণ ফান্ড কালেক্ট করার পর সেটার এগেইনস্টে কোন রেশিওতে সেটা আমরা ডিসবার্স করি, বা আমরা কত টাকা ফান্ডের এগেইনস্টে কত টাকা লোন দিতে পারি, এগুলো কিন্তু বিভিন্ন রেশিও আছে। তো এই রেশিওগুলোকে মেনটেন করে আমরা প্রপারলি যাতে হাইয়েস্ট প্রফিটটা টেক করতে পারি, সেজন্য ট্রেজারি ম্যানেজমেন্ট কিন্তু এই রেশিওগুলো মেনটেন করে। তো এটাকে আমরা ক্যাপিটাল এডিকুয়েসি বলি। এটা নিয়ে পরে আরো বিস্তারিত কথা হবে, আপনারা শুধু এটুকু জেনে নেন যে ইট ইনভলভ ট্রানজেকশন মেড টু প্রফিট ফ্রম changes in market interest and currency rate. It takes on exposures that might not be necessary for ordinary banking. আচ্ছা, যাই হোক, এটা একটুকু মনে রাখবেন যে ক্যাপিটাল এডুকেসি বলতে বেসেলের যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন রেশিও মেনটেন করে দেন আমরা ফান্ডগুলোকে কালেক্ট করে সেই ফান্ডগুলোকে রেশিও মেনটেন করে ইনভেস্ট করার নামই হচ্ছে ক্যাপিটাল এডুকেসি। তো ট্রেজারি ম্যানেজমেন্টের প্রধান কাজ হচ্ছে এটাকে মেনটেন করা। আচ্ছা, এই যে ট্রেজারি থাকা সত্ত্বেও আমরা আবার ইন্টিগ্রেট ট্রেজারিকে কেন নিয়ে আসছি? তো আমার আলোচনা থেকে আপনারা বুঝতে পারছেন ইন্টিগ্রেট ট্রেজারি যেহেতু একটা সমন্বিত ট্রেজারি, যেখানে ডোমেস্টিক এরিয়ার পাশাপাশি ফরেন কারেন্সি এবং ডিল করে, ফরেন কারেন্সি ফরেন এক্সচেঞ্জ মার্কেট ডিল করে, তার মানে এই ইন্টিগ্রেশনের কারণে আসলে ট্রেজারির কিছু অতিরিক্ত বেনিফিট আছে, এই কারণে এটাকে ইন্টিগ্রেট ট্রেজারি তে পরিণত করা হয়েছে। তো এই বেনিফিটগুলো কি কি আমি জাস্ট বলে যাচ্ছি। ইমপ্রুভ পোর্টফোলিও প্রফিটেবিলিটি, অর্থাৎ আপনার প্রফিট করার যে এবিলিটি সেটাকে বৃদ্ধি করা, রিস্ক মিটিগেশন করা, তারপর ব্যাংকিং অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে একটা সিনার্জিন করা, অর্থাৎ একটা এদের মধ্যে সমতা বিধান করা বা সমন্বয় সাধন করা। এরপর এটার কারণে ইন্টিগ্রেট ট্রেজারি একটা প্রফিট সেন্টার হিসেবে কাজ করতে পারে, এবং হেজিং অ্যাক্টিভিটি এবং আরবিট্রেজ যে অ্যাক্টিভিটি এগুলো করতে পারে সে, অর্থাৎ আমার রিস্কটাকে ম্যানেজ করে সর্বোচ্চ প্রফিট করা। তো এই জন্য এই ট্রেজারি যে হেজিং অ্যাক্টিভিটিস করে, দেন এটা একটা আরবিট্রেজ সেন্টার হিসেবে কাজ করে। এরপর কারেন্সি পোর্টফোলিওটাকে ম্যাক্সিমাইজ করতে পারে, কারণ ট্রেজারি যখন আপনার কোন কারেন্সি লিকুইডিটি মেনটেন করে, ফরেন কারেন্সির আপনার ফান্ড মেনটেন করে, এটা ফরেন কারেন্সির লোন মেনটেন করতেছে। তো এরা কিন্তু এই ফরেন কারেন্সির যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিওটাকে সর্বোচ্চ কত পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া যায় এটা সম্পর্কে তাদের সম্যক ধারণা রাখে এবং ম্যাক্সিমাইজ করতে পারে এই যে পোর্টফোলিওটাকে। তারপর ফ্রি ট্রান্সফার অফ ফান্ড ফ্রম ওয়ান কারেন্সি টু অ্যানাদার ইন অর্ডার টু রিমেইন এ প্রোঅ্যাক্টিভ প্রফিট সেন্টার। এই যে এক কারেন্সি থেকে আরেক কারেন্সি ফান্ড ট্রান্সফার, সে আপনার কাছে এই মুহূর্তে অনেক বিডিটি টাকা আছে, কিংবা আপনার এই মুহূর্তে জাপানি ইয়েনের প্রচুর ফান্ড আছে। এখন সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার এই ইম্পোর্ট পেমেন্ট করার জন্য আপনার প্রচুর পরিমাণে ডলার দরকার। তো এই যে জাপানি ইয়েনকে ডলারে কনভার্ট করা, যে সবচেয়ে কম রেটে, যে রেটে সবচেয়ে বেশি প্রফিট হয়, তো এই কারেন্সি থেকে আরেক কারেন্সি থেকে এটাকে কনভার্ট করে দেন সে ইম্পোর্টের পেমেন্টটা করতে পারে। আবার আপনার অনেক ফান্ড, বিভিন্ন ফরেন কারেন্সিতে অনেক ফান্ড যদি থাকে, আমরা কি করি, যেসব ব্যাংকের হয়তো কারেন্সি শর্টেজ থাকে, যে অন্য একটা ব্যাংকের অন্য একটা পার্টির অনেক বড় অ্যামাউন্টের পেমেন্ট করতে হবে, ইম্পোর্ট পেমেন্ট, তার কাছে সেই কারেন্সি শর্টেজ আছে, তখন কিন্তু ট্রেজারি ম্যানেজমেন্ট কিন্তু কি করে, যে ভিন্ন ব্যাংকের হলেও ভিন্ন ক্লায়েন্ট হলেও কিন্তু সে তার কাছে ফান্ডটাকে সেল করে। এই যে আমার কাছে জমে থাকা, আমার কাছে ডিপোজিট থাকা অনেক বড় অ্যামাউন্টের ইউএসডিকে আমি অন্য একটা ব্যাংকের অন্য একটা পার্টিকে বিক্রি করে আমার কারেন্সিটাকে বিডিটিতে কনভার্ট করছি, এবং এই বিডিটি কনভার্ট করে সেটা কনভার্ট করার সময় কিন্তু প্রফিট করছি। আবার এই বিডিটি টাকাটা কনভার্ট করার পর আমার কাছে যে বিডিটি টাকা হলে সেটা আমি কিন্তু আমার লোকাল পার্টিকে আমি কিন্তু লোন দিতে পারছি। সো এই যে প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি থাকা সত্ত্বেও সেটাকে আমরা কনভার্ট করে নিয়ে আবার প্রফিট বাড়াচ্ছি বা সেল করে এক্সচেঞ্জ গেইন করছি। আবার কখনো কখনো আবার সেটা আমরা এই ফরেন কারেন্সিটাকে আবার ভিন্ন আরেকটা কারেন্সি কিনে সেখানে আমরা এফডিআর করতে পারতেছি। তো এই যে কারেন্সি এক কারেন্সি থেকে আরেক কারেন্সিতে চেঞ্জ করে প্রফিট বাড়ানো, এটাও কিন্তু ইন্টিগ্রেশনের কারণে এটা সহজ হয়ে থাকে। আচ্ছা, এই যে ব্যাংকিং অ্যাসেট এবং ট্রেডিং অ্যাসেটের মধ্যে সিনার্জিন করা, ব্যাংকিং অ্যাসেটটা কি, এখানে বলা হচ্ছে ব্যাংকিং অ্যাসেট আর হেল্ড বেসিক্যালি ফর ক্লায়েন্ট রিলেশনশিপ, স্ট্যাটুটরি ইনকাম, স্ট্যাটুটরি অব্লিগেশন আর জেনারেলি হেল্ড ইন টিল ম্যাচুরিটি। ব্যাংকিং অ্যাসেট হচ্ছে যেটা ম্যাচুরিটি পর্যন্ত ব্যাংকের কাছে থাকে, আর ট্রেডিং অ্যাসেট হচ্ছে যেটা থেকে সরাসরি আমরা প্রফিট আর্ন করি, জেনারেটিং প্রফিট অন শর্ট টার্ম। এটা জাস্ট জানার জন্য বলে দিলাম, এখানে পরীক্ষায় এটা আনসার করার দরকার নাই। আমি এই যে ব্যাংকিং অ্যাসেট এবং ট্রেডিং অ্যাসেটের সংজ্ঞাটা শুধু আপনাদের বোঝার জন্য এখানে নিয়ে আসছি। তো আমরা এতক্ষণ ট্রেজারি ম্যানেজমেন্টের কাজ কি, ইন্ডিকেটর ট্রেজারির কাজ কি, ফাংশন কি, বেনিফিট কি, এটা নিয়ে কথা বললাম। আশা করি পুরোপুরি ভিডিওটি আপনারা দেখেছেন।
তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন, কমেন্টস করে জানাবেন আর কি কি আপনাদের কাছে আপনার প্রয়োজন বা কোন কোন টপিকস নিয়ে আলোচনা প্রয়োজন আমাকে অবশ্যই জানাবেন। বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান। আর আমি একটি ভিডিও দিব যেখানে আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিব যে ভিডিও থেকে কিভাবে ইউটিউবে নিজের একটা প্লেলিস্ট তৈরি করে প্রয়োজনীয় ভিডিওগুলোকে আলাদা করে রাখা যায়। তা ট্রেজারি ম্যানেজমেন্টের আরও কিছু ভিডিও আমার আছে, আপনারা প্লেলিস্টে যাবেন, ওখানে গিয়ে অঙ্কের ভিডিওগুলো পাবেন। সামনে আমি আরও কিছু ভিডিও দিব, আর সামনে হয়তো ক্রেডিট অপারেশন বা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমার কিছু ছোট ছোট ভিডিও থাকবে। সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং আমার এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।